জানি, কিন্তু যে জন্য আমাকে ডাকা হলো সেই ব্যাপারটা দিয়েই শুরু করি। অর্থাৎ যে তথ্য কি বলছে সেই দিক থেকেও দেখা যাবে যে ইলেকশন কমিশন মনে হচ্ছে কোন একটা পাপ কাজ করছে, তাই জন্য এত সিক্রেসি বলতে এত গোপনীয়তা রেখেছে। যখন প্রথম আনম্যাপ এবং এএস ডি লিস্ট বার হলো, যত সহজে আমরা এই তথ্যগুলোকে বার করে অ্যানালিসিস করতে পারতাম, এইবারে আপনারা লক্ষ্য করেছেন এক হচ্ছে আমরা মেশিন লার্নিং দিয়ে এই ডেটা এক্সট্রাক্ট করতে পারছি না। মানে কত ধরনের ভোটার রিভিশন করাটা কোনো তো গোপন কাজ নয়, কোনো পাপ কাজ নয়, সবার মধ্যে স্বচ্ছতা থাকতে হবে। আমাদের দেশে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আছে, তার আদতেই এই তথ্য মানুষকে কি প্রক্রিয়া। আর আপনারা জানেন যে ভারতবর্ষের কোনো আইন কোনো পদ্ধতি হলে রাজস্থানের যে জল নীতি বা ওয়াটার পলিসি হয় চেরাপুঞ্জিতেও তাই হয়, এত কঠোর রিজিড থাকে। কিন্তু ইলেকশন কমিশন সমস্ত ভেঙে চুড়ে নিজেদের মতো করে হোয়াটসঅ্যাপ নির্ভর পুরো পরিচালনাটা করেছে। এটা ভারতের গণতন্ত্রের এবং যে লিস্ট বেরিয়েছে নাগরিকদের উপর যে অত্যাচার হয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম অত্যাচার হয়েছে। অত্যাচার আগেও করেছে, এখনো করছে, কিন্তু এটা একটা অন্যতম অত্যাচার হয়েছে। আপনারা দেখলেন যে কিরকম ভাবে যখন আনম্যাপ পপুলেশন আমরা দেখেছি ডেটার মাধ্যমে, তখন আমরা কিন্তু কনস্টিটিউয়েন্সি ওয়াইজ ডেটা দেখতে পাচ্ছিলাম। কিন্তু কাল 2-3 দিন আমরা রাত জেগে আমাদের অল্প রিসোর্স প্রচন্ড চেষ্টা করে মানে এক্সপার্ট যারা তাদের সাথে কথা বলেও এই ফাইনাল লিস্টটাকে আমরা ডিবাঙ্ক করতে পারছি না, ডিকোড করতে পারছি না। তা কেননা তারা আরো বেঁধে নেমেছে যাতে এই অ্যানালিসিস গুলো না করতে পারি আমরা। কিন্তু আমরা চেষ্টা করছি। আজকে একটা কনস্টিটিউয়েন্সি আমরা ভবানীপুর দিয়ে শুরু করেছি, কিন্তু আপনাদেরকে বলে রাখি যে কিরকম ভাবে খেলাটা ঘুরলো, কিরকম ভাবে গ্রাফটা উল্টো দিকে চলে গেল। যখন আনম্যাপ এবং এএসডিডি লিস্ট, তখন আপনারা দেখবেন যেখানে মুসলিম বেশি সেখানে আনম্যাপ পপুলেশন কম। তার মধ্যে আমরা জানি ডোমপোল, সুজাপুর, ফারাক্কা, যদি পার্সেন্টেজ বলতে চান এগুলো সমস্ত আমাদের সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। আর আনম্যাপ পপুলেশন আমরা দেখেছিলাম মূলত এসটি এবং মধুয়া বেল্টে। কত পার্সেন্ট? প্রায় 14%। আমি জানি যে সমাজের সমস্ত স্তরের মানুষ এফেক্ট হয়েছে, কিন্তু আপনারা নর্থ 24 পরগনার ডেটা দেখবেন যে কিরকম ভাবে ঘুরে গেল। বা যে আমি এখানে দেখানো আমি জানতাম না, তাহলে আমি এগুলো ডেটাকে দেখাতাম, কিন্তু আমি বলছি যে যেখানে 1 বা 2%-এর নিচে মাত্র আনম্যাপ পার্সেন্ট ছিল, বগন, গোলাপ, মানে মুর্শিদাবাদ, মালদার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, সেইগুলো চলে গেল 50%-এর গড়ে 50%-এর ওপরে। এতটা ওভারশুট। কিন্তু এইটা আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। কিন্তু এইটা যখন লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্টটা বেরোলো, আমরা 4টে কনস্টিটিউয়েন্সি এবং আরো কিছু স্যাম্পল কনস্টিটিউয়েন্সি দিলাম, ফর এক্সাম্পল মেটিয়াবুরুজ, বালিগঞ্জ, জোড়াসাঁকোর, তখন কিন্তু একটা ইঙ্গিত বোঝা গিয়েছিল যে কোন দিকে জিনিসটা নিয়ে যাওয়া হচ্ছে। এবং সেখানে যেহেতু আমি আরো কয়েকটা কথা খুব পরিষ্কার ভাবে বলতে চাই যে আমরা সেকুলার সাজতে যে মুসলমানদের কথা বলবো না, এইটা আমি এই মতার বিশ্বাসী নয়। এইটা মুসলমান দিকে টার্গেটেড হয়েছে এবং এআই কে ইনফ্লুয়েন্স করা যায় সেটা আমরা এক্সপার্টদের কাছ থেকে, অন্য মানুষ হয়েছে, কিন্তু এটা ডেটা বলছে এটা টার্গেটেড। এবং এই জন্য আমরা বলবো যে আমরা মুসলমানদের কথা নয়, আমরা সব পিছিয়ে পড়া, নিশ্চয়ই সব পিছিয়ে পড়ার কথা বলবো, কিন্তু এইটাকে বলতে হবে খুব পরিষ্কার ভাবে যে মুসলমানদেরকে টার্গেটেড করে করা হয়েছে। এবং সমস্ত সেকুলার পন্থী যারা নিজেদিকে বলেন তাদেরকেও বলতে হবে যে মুসলমানদেরকে টার্গেটেড করা হয়। এই নিয়ে কোনো দ্বিধা ওপেন প্ল্যাটফর্মে আমাদেরকে বলতে হবে। এবং মুসলমানরা এনআরসি ভয়ের কারণে যে ধরনের তথ্য জোগাড় করতে পেরেছিল, এবং সেই জন্যই তো ভয় পেয়ে গেল যখন প্রথম লিস্টটা বেরোলো যে মুসলমানদের কিন্তু জব্দ করা যায়নি। আমরা যেটা চেয়েছিলাম লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি দেখিয়ে দেবো, আমরা দেখাতে পারলাম না। যখন ডেটা আমরা কনস্টিটিউয়েন্সি, আমাকেও ডেকে পাঠিয়েছিল কমিশন থেকে, আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে আমাদেরকে এফআইআর করবে কিনা। কিন্তু এত দ্রুততার সহিত এত লিমিটেড রিসোর্স নিয়ে ইলেকশন কমিশনও কিন্তু প্রথম দুটো লিস্টে খুব অবাক হয়ে গেল। কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে আমাদের হাতটাকে বন্ধ করার জন্যই এই ফাইনাল লিস্টে এই খেলাটা খেলেছি। আপনারা দেখবেন যখন ডাউনলোড করছেন অনেক জায়গায় ফটো নেই, কেন আমরা ইমেজ ম্যাচিং করে বার করে দিতে পারতাম,
সেকেন্ড হচ্ছে হার্ড কপিতে ফটো আছে কিন্তু ওখানে ফটো নেই। সেকেন্ড যেটা হচ্ছে যে আগের বারে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম ছিল ছোট করে সাইটে ছিল, কিন্তু এইবারে ফটোর উপরে নামটা যাতে রিড করতে না পারে। মানে যদি শয়তানের কোনো আড্ডাখানা হয় ইলেকশন কমিশন, আমাদের নাগরিকদের টাকায় যাতে স্যালারি হয়, নাগরিককে হেনস্থা করতে এক পা পিছু নিচ্ছে। আর এআই কে কিরকম ভাবে ফিট করার, এআই কিন্তু ইলেকশন কমিশনের লোক করছে না, এটা একটা থার্ড এজেন্সি আছে, এবং আমরা যখন কমিশনে গিয়েছিলাম তারা সবাই অবাঙালি। ইলেকশন কমিশনের লোক গ্রুপতে কালেক্ট করতে পারে না, ডাম ব্যুরোক্র্যাটস পেড বাই আওয়ার মানি। শুধু শয়তানি বুদ্ধিগুলো ভালো করে ইমপ্লিমেন্ট করতে পারে। এবার নামের ক্ষেত্রে যেটা হলো, আমি একটু বলে কি কি করা উচিত আমি তাতে চলে যাবো। আপনাদের সবাই জানেন আমরা এমন কোনো পরিবার নেই যে একজন ক্লিন বলছে যে আমার পরিবারের এফেক্টেড নয়। কাল সারাদিন এত লোকের সঙ্গে কথা বলে যে ধরনের অ্যাংজাইটি হচ্ছে, নিজের পরিবার থেকে শুরু করে সমস্ত পরিবারগুলোতে যেরকম ভাবে ভারতবর্ষের মাটিতে কোন পেশার লোক নেই। কালিম্পংয়ের ভিডিও, মুর্শিদাবাদের বাসিন্দা, প্রাক্তন জাজ, সেনাবাহিনীতে কাজ করা মানুষের পরিবার, শিক্ষকতা করা মানুষ, সরকারি নানান কাজে সরকারি উকিল, এমন কোনো পরিবার নেই যারা পর্যাপ্ত ডকুমেন্টেশন দেবার সত্ত্বেও তাদের বিচারাধীনের মধ্যে হলো। কত বড় অপমান এই শব্দটা। লজিক্যাল ডিসক্রিপেন্সি আর আন্ডার অ্যাডজুডিকেশন কথাটা এসআইআর এর কোনো ম্যানুয়ালে নেই। পশ্চিমবাংলার মানুষকে হেনস্থা করার জন্য তৈরি করা হলো নতুন শব্দ। এত সহজে এত ফ্লেক্সিবল ব্রেন করে দিয়ে এরকম ভাবে হেনস্থা আমার মনে হয় এর আগে কখনো করেনি। আমরা যখন লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা বার করছিলাম, তিনটে জিনিস দেখাচ্ছিলাম। সেখানে মুসলমান ভোটার কত, তাদের আনম্যাপ পপুলেশন, ম্যাপ পপুলেশন কত, আর লজিক্যাল ডিসক্রিপেন্সি। লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্টটা খুব লম্বা হতে চাইলো। তখন আমরা হিন্দু মুসলমান করে যখন দেখালাম, আমাদের সৌভাগ্য যে এটা খুবই হাইলি অ্যাটেনশন পেয়েছিল। অখিলেশ যাবতীয় টুইট করেছিল টেলিগ্রাফের রিপোর্টটা, কিন্তু এইখানকার কোনো নেতা নেত্রী করেনি, যারা শাসক দল যারা বিরোধী। কেন আমরা মুসলমান হিন্দু বলেছিলাম বলে। আরেকটা কথা মনে রাখবেন, কালকে একটি প্রধান সংবাদপত্রের প্রথম পাতায় যে নাম বাদ গেলেও আমি ভোটে জিতে যাব, যাদের নাম বাদ গেছে তাদের কি মানসিক অবস্থা। এই ঘোষণা কেন রাজনৈতিক দলগুলো করবে যতক্ষণ না ফাইনাল লিস্ট হচ্ছে আমরা ভোটে যাব না। যাদের ভোটে যারা শাসন করছে তাদের এই ক্ষমতা হয় কি করে? আমরা জানি বিজেপি এলাকায় আমাদের সত্যি অসুবিধা হবে, কিন্তু যেই মানুষগুলো আজকে, আমার বাবা 80 বছরের বয়স, ডিমেনশিয়াতে ভুগছে, পাসপোর্ট হোল্ডার, বিদেশে গেছে, হজ করে এসছে, তার ডকুমেন্টের সত্ত্বেও তাকে একটা বিচারাধীন স্টিগমা, আর সেখানে বলে দেওয়া হচ্ছে আপনারা প্রতিবাদ করুন। আমি আসছি, আমাদের কি কি করা উচিত সেইগুলো নিয়ে বলবো। তথ্য তো আপনারা দিচ্ছেন, আমরা চেষ্টা করছি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ দেবার চেষ্টা করছি, কিন্তু এইটা রাজনৈতিক দলের কাছে এই বার্তাটাও দিতে হবে যে প্রতিটা ন্যায্য ভোটারের নাম না থাকলে আমরা ভোটে যাব না। আমি ভোটে জিতে যাবো এটা বড় কথা নয়। যেটা ইলেকশন কমিশন চাইছে আমার আন্দাজ যে এই নামগুলো ঝুলে থাকবে, ভোটে চলে যাব। তারপরে এই যন্ত্রণাটা, এই যন্ত্রণাটা যারা আসামের কাহিনী জানেন তারা ভালো করেই বোঝেন। আমি জানি কলকাতা আমরা অনেকবার ইন্টারভিউ করেছি। সুতরাং আমাদের এখন কি করা উচিত? এখন যে প্রক্রিয়াটা চলছে আপনারা জানেন যে জুডিশিয়ারির উপরে অনেকটা ভরসা করতে হবে আমাদেরকে, এবং তাদের ডিসক্রিপশনের উপর নির্ভর করবে। এবং কিছু কিছু জায়গা থেকে খবর পাচ্ছি যে জুডিশিয়ারি যে একেবারে বায়াস নয়, তার নথি, তার অনেক উদাহরণ আমরা একেবারে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে একেবারে লোয়ার লেভেল কোর্ট পর্যন্ত আমরা দেখেছি। ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার পেছনে জুডিশিয়ারিরও একটা ভূমিকা থাকছে।
কিন্তু আমাদেরকে ভরসা রাখতে হবে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের হাতে অনেকটা ভূমিকা থাকছে তাদের, তারা কি করবে আমাদেরকে তাদেরকে সহযোগিতা করতে হবে। যেটুকু বুঝলাম কিছু কিছু ক্ষেত্রে যে জায়গাগুলো টার্গেটেড সেখানে কিন্তু জুডিশিয়ারি ইনডিসক্রিমিনেটলি রিজেক্ট করছে। আমাদেরকে যেটা করতে হবে, এখনো বিএলওদের সাহায্যে এটা ইনফর্মালি বলার কথা, সরকারিভাবে তো আর ডকুমেন্ট দেবে না, অনেক সময় ডকুমেন্ট নেওয়া হয়নি পর্যাপ্ত, সেই ডকুমেন্টস গুলো দিয়ে যদি এই ধাক্কায় খানিকটা বেরিয়ে যায়, কিন্তু যেই গতিতে চলছে এখনো আরামসে 20 থেকে 30 লক্ষ লোক বাদ যাবে। এইটা খুবই চিন্তার, এবং তাদের একটা বড় অংশ মুসলমান। তৃতীয় হচ্ছে যে এরপরে আমরা কি করব। ডিওর কাছে আমাদের আবেদনের ব্যবস্থা থাকবে। আপনাদের কাছে অনুরোধ যে প্রতিটি পরিবারের কাছে যাদের এই অবস্থায় আছে তারা যতটা সম্ভব ডকুমেন্ট জোগাড় করে ডিওর কাছে আবেদনের প্রক্রিয়ার জন্য, এবং এইটা এটা আমাদের লজ্জা, এটাকে মূলত এনকারেজ করছে অনলাইনে করার মাধ্যমে। ভারতবর্ষে প্রচন্ড ভাবে ডিজিটাল ডিসপ্যারিটি আছে। আমরা জানি মুসলমানদের মধ্যে মাত্র 20% মানুষ যারা আপলোড করতে পারে, ফর্ম ফিল আপ করতে পারে অনলাইনে। সেই মানুষগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে যে অনলাইনে অ্যাপ্লাই করো, কারণ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোথায় রিসিভ করবে না করবে আমরা জানি না, অনলাইনে এই প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। কিন্তু এর সঙ্গে আমাদেরকে যেই কাজটা করতে হবে, আমাদের প্রতিবাদগুলোকে সংগঠিত করতে হবে, এবং রাজ্য জুড়ে আমরা একদিন যদি ইফতার চলছে, রমজান মাস চলছে, মানুষ একটা অন্য মোডে আছে নানা রকম ভাবে, কিন্তু আর সত্যি ইফতারের মজলিস করার সময় নেই আমাদের। প্রতিটি আলোচনায় এসআইআর এর একটা প্রতিবাদ, অহিংস প্রতিবাদ আমাদেরকে করতে হবে। আমরা জানি যে ভয়েস খুব জরুরি গণতন্ত্রের। আমরা এনআরসির সময় যেটা দেখিয়েছিলাম সে একই রকম মুহূর্ত, এবং এনআরসির সাথে কেন লিঙ্ক আমাদেরকে বলতেই হবে। আপনারা জানেন সেন্সাসকে দিনের পর দিন পেছোচ্ছে, সেই বেলায় কিছু অন্যায় নেই, আমরা পানিশ করতে পারবো না, কিন্তু এই লিস্টটা বেঞ্চমার্ক তৈরি হবে এনআরসির জন্য। আমাদেরকে তৈরি হতে হবে যে আমরা অনেক ফোরাম কাজ করছি, আমি নানান জায়গায় বলছি যে আমাদেরকে একযোগে প্রতিবাদটা করতে হবে সব সম্প্রদায়ের মানুষদের সঙ্গে। আর এতে সত্যি নিম্নবর্গের মানুষ হয়েছে। আমরা টাইটেল অ্যানালিসিস করেছিলাম, কিছু মনে করবেন না যদি চক্রবর্তী ব্যানার্জিরা থাকেন, কোথাও কিন্তু চক্রবর্তী ব্যানার্জি মুখার্জিদের নাম এত লার্জ নাম্বারে আসেনি। এসেছে নিম্নবর্গের মানুষদের আর মুসলমানদের, ধাক্কাটা সবচেয়ে বেশি তাদের উপরে যাবে। এইটা আমাদের আবার জোট বাঁধার সময়। আরেকটি ব্যাপার করতে হবে যেটা ইলেকশন কমিশনের ম্যান্ডেটে আছে, সেটা হচ্ছে এইরকম ধরনের রোল প্রকাশিত হলে কেন জনসমক্ষে থাকবে না। আজও পর্যন্ত কিন্তু লজিক্যাল ডিসক্রিমিনেন্সি লিস্ট সামগ্রিকভাবে পাওয়া যাচ্ছে না, বুথ ওয়াইজ পাওয়া যাচ্ছে, নানান কষ্ট করে ডাউনলোড করতে হচ্ছে, মিসলিডিং ইনফরমেশন আছে, এখনো জেন্ডারের জায়গায় নাম আছে জানেন, আমাদের ধরা পড়ছে। আমরা বলছে কারেক্ট করে দেবো। যেটা আছে সোশ্যাল অডিট বলে পাবলিক হিয়ারিং, আমি যে আমরা মুর্শিদাবাদ বা আমাদেরকে খুব বড় করে জাজেস এবং সরকারের পক্ষের লোকেরা এবং জুডিশিয়ারি এবং ইলেকশন কমিশনকে আমন্ত্রণ জানার কারণে এইটা ইলেকশন কমিশন, আমি নিখিলদের সঙ্গে কথা বলেছি, ব্যাঙ্গালোরে ছিলাম আমি, দিস ইজ পার্ট অফ এন্টার এক্সারসাইজ। আমি ওইগুলো করবো না, মানুষকে গোপনে রেখে দেবো, কিন্তু আমি জনতার দরবারে যে বলবো না যে লিস্ট দেখি মিলিয়ে নেবো যে কে এই দেশের নাগরিক, কারো তার নাম নেই। আমাদেরকে কিন্তু একটা বড় পাবলিক হিয়ারিং এর ব্যবস্থা আমাদেরকে করতেই হবে, সোশ্যাল অডিট যেটা বলে। দ্বিতীয় আপনাদেরকে বলবো, যেহেতু আমাদের উপরে একটা বড় রেস্ট্রিকশন দিয়েছে, আমরা ডেটা এক্সট্রাক্ট করতে পারছি না, আমরা 2-3 রাত জেগে কাজটা করার চেষ্টা করছি, অ্যাসেম্বলি ওয়াইজ করা যাচ্ছে না, তাহলে আরো চোখ খুলে বলে দেওয়া যেত যে কোথায় কি হয়েছে। আমরা আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের তো আমি অনুরোধ করেছিলাম, অসংখ্য মানুষ সাড়া দিয়েছে, তাদের ভোটার লিস্ট বুথ ওয়াইজ ডাউনলোড করে আমাকে পাঠিয়েছে, আমরা সেটাকে ডিবাঙ্ক করার চেষ্টা করছি। 3 জন মাত্র আমরা কাজ করি, সারা রাত ধরে ফাইট করে আজকে খানিকটা সলভ করার দিকে এগিয়ে এসেছি। আমরা সেই ডেটাগুলো আপনাকে নানান গ্রুপে করুন, আর আপনারা বুথ অ্যাসেম্বলি অনুযায়ী ম্যানুয়ালি কাউন্ট করে লিখতে থাকুন।
আলাদা করে পোস্টার করুন যে আমার বুথে 700 জন ভোটার, 500 জন মুসলমান বাদ গেছে, এতজন এসটি বাদ গেছে। এইটা আর একটা পদ্ধতি হতে পারে। আর আমরা এসআইআর এর বদলে যে ডাক দেবো যে এসআইডি, স্পেশাল ইনক্লুসিভ ড্রাইভ, ভারতবর্ষ সবার দেশ, কারো বাপের একার নয়। এবং আমি জানি না চিফ ইলেকশন কমিশনার আসছে, আমরা সেদিন কালো পতাকা দেখাতে পারি কিনা কোথাও। হ্যাঁ, কোথায় আসছে? আর যে বাঙালি বিশ্বাসগত থাকেন নিউ টাউনে, সুব্রত, তার বাড়ি ঘেরাও করা দরকার। এত মিষ্টি করে কথা বলে, কিন্তু এত মিষ্টি করে ছুরি মারছে পেছনে। হ্যাঁ হ্যাঁ, নিজের কোনো না পাওনা থেকে যারা স্পেশাল অবজারভার বা মাইক্রো অবজারভার হয়েছে, আপনারা জানেন যে মাইক্রো অবজারভাররা কিরকম ভাবে কত নিকটতম রোল প্লে করেছে, এবং তাদের কথাবার্তা কখনো পাবলিকলি, কখনো কোনো রাগ ঢাক নেই। এই সাহস যাদের, মনে রাখতে হবে যে পাবলিক সার্ভেন্ট, খুব খারাপ বাংলায় হচ্ছে জনগণের চাকর, তারা আজকে ছড়ি ঘোরাচ্ছে এই দেশের নাগরিক। আমরা তো মরে গেলেও অন্য দেশের কোনো ডকুমেন্টসই পাবো না, বাপ দাদুর সমস্ত কাগজপত্র বেশিরভাগ লোকেদের এখানে, একটিও বাংলাদেশ রোহিঙ্গাদের সন্ধান তারা দিতে পারেনি। তাহলে কোন মুখে তারা এই কথা বলছে যে এরা আন্ডার এডুকেশন? কত বড় অপমান! এবং বিচারাধীন হলে অন্য পক্ষের কথা শুনতে হয়, এখানে একতরফা করবেন। আইনজীবীরা আছে, তাদের সামনে মাফ করবেন এই ধরনের বড় বড় কথা বলা। কিন্তু আমি যেটা বলছি যে আমাদেরকে তথ্যের মাধ্যমে প্রথম থেকে, আপনাদেরকে দরকার হলে গ্রাফস গুলোকে বাংলাতে করতে হবে, নিশ্চয়ই অন্য উর্দুতে করতে হবে, হিন্দিতে করতে হবে, যে কিরকম ভাবে চিত্রটা বদলে গেল মোস্ট ম্যাপ থেকে মোস্ট ভালনারেবল। এবং যারা এই যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি মানুষ এসআইআর এর কারণে মারা গেছে। এই দায়িত্ব কে নেবে? আর এত মানুষ মানসিক যন্ত্রণায় বেঁচে আছে। এই লিস্ট বেরোনোর পর মানুষের মধ্যে যে উৎকণ্ঠা, বয়স্ক মানুষদের মধ্যে যে উৎকণ্ঠা, আমরা হয়তো সব মৃত্যু মাপতে পারবো না, কিন্তু যেরকম ভাবে আমাদেরকে একটা খাদের কিনারায় তুলে দিয়েছে, সুতরাং আমাদের আর ইফতারের মজলিসে বসে ছবি তোলার সময় নেই। প্রতিটা ইফতারের মজলিস হবে এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ। আমরা কয়েকটা স্লোগান লিখি, সেই পোস্টার প্রতিটা ইফতারে। আর আমি আরেকটা অনুরোধ করব, যদি একদিন একটা ডেট ঘোষণা করে সমস্ত জেলা সদর দপ্তরগুলো থেকে আমরা কয়েকটা পোস্টার, যে সমস্ত নাগরিকদের আমাদের এখানে অন্তর্ভুক্তি চাই, আমরা স্পেশাল ইনক্লুসিভ ড্রাইভ চাইছি, একযোগে পার্কে নিজেদের ইফতার নিজেরা আনবো, খাবো, অন্য ধর্মের মানুষরা যোগ দেবে, এবং আমরা একসঙ্গে এই প্রতিবাদটা করব। এই কথা বলে আপনারা সবাই এই ব্যাপারে অনেক কিছু জানেন। আমি তথ্য দিয়ে যাব আপনাদেরকে, গ্রুপগুলোতে নতুন নতুন যা তথ্য পাবো, এবং সেইগুলো নিয়ে আমরা তথ্য ভিত্তিক এই কাজটা করে যাব। অসংখ্য ধন্যবাদ। অনেকে আছেন, আমি আর সময় দিতে চাই না।